আপনার নিজের জমি বা সম্পত্তি অথচ আপনি সেটি নিজে বিক্রি করতে পারছেন না বা দেখাশোনা করতে পারছেন না। আপনি কি জানেন? আপনি না থেকেও আপনার হয়ে অন্য কেউ আইনগতভাবে সব কাজ করে দিতে পারে? এই জাদুকরি আইনি ক্ষমতার নামই হলো পাওয়ার অফ অ্যাটর্নি। আজকের ভিডিওতে আমি দেখাবো পাওয়ার অফ অ্যাটর্নি দলিল আসলে কি এবং সবচেয়ে নিরাপদ ফরম্যাট কোনটি। তো তার আগে জেনে নেই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কি। পাওয়ার অফ অ্যাটর্নি সহজ কথায় পাওয়ার অফ অ্যাটর্নি বা আমুক্তারনামা হলো একটি আইনি ক্ষমতা হস্তান্তর দলিল। এই দলিলের মাধ্যমে একজন ব্যক্তি, যাকে দাতা বা প্রিন্সিপাল বলা হয়, অন্য একজন ব্যক্তিকে, যাকে গ্রহীতা বা অ্যাটর্নি বলা হয়, তার পক্ষ থেকে কোনো কাজ করার সিদ্ধান্ত নেয়ার বা আইনি দলিলে স্বাক্ষর করার আইনি কর্তৃত্ব প্রদান করে। তবে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন তিনি অত্যন্ত বিশ্বস্ত হওয়া জরুরি। কারণ তার ভুল বা অসাধু সিদ্ধান্তের দায়ভার দাতার উপরও পড়তে পারে। দলিলের মেয়াদকাল এবং ক্ষমতা পরিধি, কি করতে পারবেন আর কি করতে পারবেন না, স্পষ্ট উল্লেখ করা উচিত। আর রেজিস্ট্রেশনবিহীন পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে স্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর বা বিক্রয় করা আইনত বৈধ নয়। কেন এটি প্রয়োজন? আপনি যদি অসুস্থ থাকেন বা শারীরিকভাবে চলাফেরা করতে না পারেন, তারপর হচ্ছে আপনি যদি বিদেশে অবস্থান করেন কিন্তু দেশে আপনার সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা বা বিক্রয় করতে হবে। আপনার যদি ব্যবসায়িক কাজে বা আইনি জটিলতায় অন্য কাউকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয়। ধরুন আপনি লন্ডনে থাকেন কিন্তু বাংলাদেশে আপনার একটি জমি আছে যা আপনি বিক্রি করতে চান। এখন আপনার পক্ষে বাংলাদেশে আসা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি আপনার কোনো বিশ্বস্ত আত্মীয়কে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন। তখন ওই আত্মীয় আপনার হয়ে জমি বিক্রির দলিল স্বাক্ষর করতে পারবেন এবং আইনত সেটি আপনি নিজেই করেছেন বলে গণ্য হবে। তো এবার আমরা একটি সুন্দর পাওয়ার অফ অ্যাটর্নি দলিল ফরম্যাট দেখব। তো আমরা এখন একটি পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে চলে আসছি। সুন্দর একটি ফরম্যাট। তো দলিলের প্রথমে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল, তারপর দিবেন এখানে সম্পাদনের তারিখ বাংলা ও ইংরেজি, বাংলা সন, বাংলা মাস, ইংরেজি তারিখ, এতে তো খ্রিস্টাব্দ। দলিলটি যেদিন রেজিস্ট্রি হবে, তো নিবন্ধন কার্যালয়ের নাম, যে অফিস থেকে দলিলটি রেজিস্ট্রি করা হবে সেটির নাম। তারপর হচ্ছে দলিলের সারসংক্ষেপ। দলিলটি হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল। মৌজার নাম। তারপর হচ্ছে পৌরসভা অথবা ইউনিয়নভুক্ত এলাকা যদি হয়ে থাকে জমির মৌজাটি, সেটির নাম। পৌরসভা হলে পৌরসভা এবং ইউনিয়নভুক্ত হলে ইউনিয়নের নাম দিতে হবে এবং থানা, উপজেলা, জেলা। তারপর হচ্ছে জমির পরিমাণ, যে পাওয়ারকৃত সম্পত্তির অংশটুকু, সেই সম্পত্তির পরিমাণ। তারপর জমিটির এই শ্রেণী, নামা, কান্দা, বালু, ডাঙ্গা, ভিটা, যাই থাক। তারপর হচ্ছে এখানে মূল্যের জায়গায় হবে পণ মূল্য ব্যতীত। তারপর হচ্ছে পাওয়ার গ্রহীতা ও বিগ্রহীতাগণের নাম। পাওয়ার একজনও থাকতে পারে বা একাধিকও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা একজন করে নিয়েছি এখানে। নাম, পিতার নাম, মাতার নাম, উম, উম, যদি পাওয়ার গ্রহীতা মেয়ে হয়ে থাকেন, নারী হয়ে থাকেন, তাহলে স্বামীর নাম, বয়স, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, তারপর হচ্ছে ৩ সনদ নাম্বার, ধর্ম, পেশা, জাতীয়তা বাংলাদেশি, তারপর হচ্ছে তার স্থায়ী ও বর্তমান ঠিকানা। এখানে ঠিকানা দিতে হবে। এরপর হচ্ছে তারপর হচ্ছে ডান পাশে হচ্ছে এখানে ছবি, এইভাবে থাকবে ফরম্যাটে। তো আমি ফরম্যাটটি দেখাচ্ছি এখানে আপনাদের। তারপর হচ্ছে পাওয়ার দাতা অভিজ্ঞতাগণের নাম, ঠিকানা। যিনি পাওয়ার দাতা সেম একইভাবে, যিনি পাওয়ার গ্রহীতা হবেন তার একইভাবে নাম, ঠিকানা এখানে পরিপূর্ণ এখানে দেওয়া থাকলো, ঠিকানা। তারপর হচ্ছে এখানে ছবি থাকবে। এরপর আসি এক একটি কলামের অনুযায়ী আপনারা দেখবেন। দলিলে পক্ষগণের অভিপ্রায় প্রতিফলনের প্রয়োজনীয় তথ্যাদি সহ পাওয়ার দাতা কর্তৃক প্রদেয় বিশেষ সাধারণ
বা অপ্রত্যাশযোগ্য ক্ষমতা এবং পাওয়ার গ্রহীতা কর্তৃক সম্পাদিতব্য দায়িত্ব ও কর্তব্যসমূহের বিস্তারিত বিবরণ। ৬ নম্বর হচ্ছে স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি বা ঋণ গ্রহণের বিনিময়ে বন্ধক প্রদান সংক্রান্ত ক্ষমতা প্রদত্ত হইলে উহার বিবরণসহ সম্পত্তির তফসিল বর্ণনা। তো এখানে আমরা সম্পত্তির তফসিল বর্ণনটি এখানে দেখব যে পাওয়ারকৃত সম্পত্তির ন্যূনপক্ষে 25 বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ, নিম্ন তফসিল বর্ণিত ভূমি, তারপরে প্রথমে দিবেন জেলা এবং উপজেলা, অধীন, মৌজার নাম দিবেন। দেওয়ার পরে হচ্ছে এর মধ্যে বিগত জরিপে যেমন খতিয়ান, অর্থাৎ এত নং খতিয়ানে এখানে যিনি পাওয়ার দাতা তিনি সম্পত্তিটি কিভাবে মালিক তার পরিপূর্ণ বিবরণ দেওয়ার পরে সেই অবশেষে যে সময় সম্পত্তিটুকু তিনি হস্তান্তর করবেন তাহাই পাওয়ারকৃত সম্পত্তি বটে। দেওয়ার পরে আসেন এখানে হচ্ছে বর্তমানে যিনি পাওয়ার দাতা তার পক্ষে বলা হচ্ছে বর্তমানে আমি অত্র পাওয়ার অফ অ্যাটর্নি দলিলদাতা বিদেশে অবস্থান, অর্থাৎ তিনি যেখানে অবস্থান করেন বা তার পক্ষে দেখাশোনা এবং তিনি অন্যত্র অবস্থান করে আর কি, যাই হোক, আমার পক্ষে নিম্ন তফসিল বর্ণিত জমি শাসন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, উন্নতি সাধন, সীমা নির্ধারণ, জমা বিভাগ, বিক্রয় ও বায়নামা ইত্যাদি কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমার পক্ষে একজন পরম হিতৈষী ও বিশ্বস্ত আমোক্তা নিযুক্ত করা একান্ত প্রয়োজন। সে মতে অত্র পাওয়ার গ্রহীতাকে অধ্যকার পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদনের মাধ্যমে আমার পক্ষে ব্যাপক ক্ষমতাযুক্ত আমোক্তা নিযুক্ত করিয়া এবং নিম্ন কার্যাদি করার জন্য ব্যাপক ক্ষমতাযুক্ত আমোক্তার ক্ষমতা প্রদান করিলাম। এবার পাওয়ার দাতার ক্ষমতা প্রদান করার পর যে শর্তগুলি আমরা লেখা থাকবে সেগুলি হচ্ছে, প্রথমে হচ্ছে আমার পাওয়ার দাতা বলতেছেন আমার নিযুক্তি ও পাওয়ার গ্রহীতা আমার পক্ষে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি মামলা ও মোকদ্দমা সংশোধন, শাসন, সংরক্ষণ, দেখাশোনা, রক্ষণাবেক্ষণ, আয় উন্নতি, সীমা নির্ধারণ, জমা বিভাগ, ক্রয় বিক্রয় ও বায়নামা যাবতীয় কার্যাদি সম্পাদন ও সম্পন্ন করিতে পারিবেন। অর্থাৎ পাওয়ার দাতার অনুপস্থিতিতে তিনি যে ক্ষমতা হস্তান্তর করার পরে তিনি যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে পারবেন। জমির যদি কোনো মামলা মোকদ্দমাও থাকে সেই পাওয়ার গ্রহীতা তিনি তা মামলা পরিচালনা করতে পারবেন, সংশোধন করতে পারবেন। যাই হোক, জমা বিভাগ, বিক্রয়, হস্তান্তর যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে পারবেন। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে আমার নিযুক্তি ও পাওয়ার গ্রহীতা আমার পক্ষে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির উপর কোনো প্রকার মামলা মোকদ্দমা দায়ের হইয়া থাকিলে কিংবা দায়ের করা প্রয়োজন হইলে, যদি মামলা থাকে বা মামলা করা প্রয়োজন হইলে আমার নিযুক্তি পাওয়ার গ্রহীতা কলমে আমার নাম লিখিয়া, অর্থাৎ পাওয়ার যিনি দাতা তার নামের মাধ্যমে আমার নাম লিখিয়া তাহার নিজ নাম সই স্বাক্ষর করিয়া উকিল মুক্তার ব্যারিস্টার নিযুক্ত করিয়া ওকালতনামা, হলফনামা, সলেনামা, আপোসনামা, আরজি জবাব ইত্যাদি কাজে সই স্বাক্ষর করিয়া বাংলাদেশের সর্বনিম্ন আদালত হইতে সর্বোচ্চ আদালতে দায়ের করিয়া পরিচালনা করিতে পারিবেন মামলাটি, এবং আমার বিপক্ষে দায়েরকৃত কোন মামলা আমার পক্ষে পরিচালনা করিতে পারিবেন না, এবং পাওয়ার দাতার বিপক্ষে কোনো প্রকার মামলা পরিচালনা করিতে পারিবেন না এবং প্রয়োজন বোধে উচ্চ আদালতে আপিল করিতে পারিবেন। গ নম্বর হচ্ছে আমার নিযুক্তি ও পাওয়ার গ্রহীতা আমার পক্ষে নিম্ন তফসিলবর্ণিত সম্পত্তি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বরাবরে ছাড় বিক্রয় করিতে পারিবেন, অথবা বিক্রয়ের নিমিত্তে বায়নানামা সম্পাদন করত বায়নানামার মধ্যে নিম্ন তফসিলবর্ণিত সম্পত্তি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য তফসিল অফিস, সহকারী কমিশনার ভূমি, থানা, কোর্ট কাছারি, জেলা প্রশাসকের কার্যালয়, যাবতীয় অফিস আদালতে হাজির হইয়া আমার নাম বকলমে লিখিয়া তাহার নিজ নাম স্বাক্ষর করিয়া প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করিয়া নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি সাবকদলি সম্পাদন ও রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে সশরীরে উপস্থিত হইয়া দলিল রেজিস্ট্রি করিয়া রসিদপত্রে যথারীতিভাবে সই সম্পাদন করিয়া ক্রেতার বরাবর বুঝাইয়া দিতে পারিবেন, অর্থাৎ জমিটি তিনি বিক্রিও করতে পারিবেন পাওয়ার গ্রহীতা। ইহা আমার পক্ষে কবুল ও মঞ্জুর বলিয়া গণ্য হইবে। ঘ নম্বর হচ্ছে আমার নিযুক্ত পাওয়ার গ্রহীতা আমার পক্ষে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি সরকার কর্তৃক একোয়ার করা হইলে
ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য সশরীরে হুকুম দখল অফিসে হাজির হইয়া দরখাস্ত দাখিল করিয়া ক্ষতিপূরণের টাকার চেক গ্রহণ করিতে পারিবেন এবং উক্ত চেক উক্ত চেক তফসিল ব্যাংকে জমা দিয়া ক্যাশ করিতে পারিবেন। নম্বর হচ্ছে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির উন্নতি সাধনের জন্য সার্ভেয়ার দ্বারা পরিমাপক্রমে সীমা নির্ধারণ করিয়া যে কোনো ব্যাংক বা ঋণ দান সংস্থা হইতে ঋণ গ্রহণ করিয়া নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির উন্নতি সাধন করিতে পারিবেন। অর্থাৎ তিনি এই যে সম্পত্তিটি পাওয়ার হিসেবে পাওয়ার পরে তিনি এটি ব্যাংকের হইতে তিনি ঋণও গ্রহণ করতে পারবেন ব্যাংক হইতে। ৬ নম্বর হচ্ছে আমার নিযুক্তি পাওয়ার গ্রহীতা আমার পক্ষে নিম্নত সুদন্ত সম্পত্তির দান, হেবা, বিক্রয়, কর, রেহান, হেবা, মর্টগেজ, এওয়াজ বিনিময় ইত্যাদি যে কোনো প্রকার হস্তান্তর দলিল বা যে কোনো প্রকার হস্তান্তর করতে পারবেন। তারপর হচ্ছে এক কথায় আমার নিযুক্ত পাওয়ার গ্রহীতা আমার নাম কলমে লিখিয়া তাহার নিজ নামে স্বাক্ষর করিয়া নিম্ন তফসিলবর্ণিত সম্পত্তি সংক্রান্ত আমার পক্ষে ও স্বার্থে এবং হিতার্থে যাহা ভালো মনে করিবেন তাহাই করিতে পারিবেন। তাহার কৃত সমস্ত কার্যাদি এবং সই স্বাক্ষর আমার কার্য ও সই স্বাক্ষরের ন্যায় ওগুলো মঞ্জুর বলিয়া গণ্য হইবে এবং সর্ব আদালতে উহা গ্রহণযোগ্য হইবে। তারপর হচ্ছে পাওয়ার গ্রহীতার নিকট হইতে আমি দাতা। এখানে হচ্ছে যদি পাওয়ার দাতা গ্রহীতার নিকট হইতে ইতিপূর্বে যদি কোনো ঋণ হিসেবে গ্রহণ করে থাকেন বা টাকা নিয়ে থাকেন, সেক্ষেত্রে এটি এখানে উল্লেখ থাকতে পারে যে আমি দাতা ইতিপূর্বে ৫০,০০০ টাকা বা কিংবা ১,০০,০০০ টাকা যাই হোক ঋণ হিসেবে গ্রহণ করিয়াছি, যাহা আমি অদ্যাবধি পর্যন্ত পরিশোধ করিতে পারি নাই। পাওয়ার গ্রহীতা নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বিক্রয় করিয়া বিক্রয়লব্ধ টাকা পাওয়ার গ্রহীতা উসুল করিয়া লইতে পারিবেন। আরও প্রকাশ থাকে যে পাওয়ার গ্রহীতা নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি তাহার নিজ পরিবার সদস্য বরাবর বা অন্য কাহাকেও হস্তান্তর করিলে ও উক্ত হস্তান্তর আইনানুগ বলিয়া এবং আমার হস্তান্তর বলিয়া গণ্য হইবে। তিনি যে কাহকেই হস্তান্তর করেন না কেন সেটা পাওয়ার দাতার পক্ষেই হস্তান্তর বলিয়া গণ্য হইবে। নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বিক্রয়লব্ধ অতিরিক্ত টাকা থাকিলে আমাকে প্রদান করিবেন। বিক্রয় করার পরে যদি অবশিষ্ট অতিরিক্ত টাকা থাকে তাহলে তা দাতাকে প্রদান করার কথা বলা হয়েছে। এবং আর যদি বিক্রয় অর্থ দ্বারা ঋণ পরিশোধ হইয়া থাকে, অর্থাৎ তিনি যে টাকা পাওয়ার গ্রহীতার কাছ থেকে নিয়েছিলেন তার দ্বারা তার মাধ্যমে যদি পরিশোধ হয়ে থাকে তাহলে তাহাতে আমার কোনো দায় রহিবে না বা দাবি দেওয়া করিব না বা আমার কোনো ওয়ারেন্টও দাবি করিতে পারিবে না, করিলে তাহা আইনত অগ্রাহ্য হইবে ও হইবে। এতদার্থে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে অন্যের বিনা প্ররোচনায় স্বাধীন চিত্তে অত্র পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা পাঠ করিয়া উহার মর্ম অবগত হইয়া যথারীতি সই সম্পাদন করিলাম। ইতিশন এখানে আবারও দিবেন। তারপর হচ্ছে পাওয়ারকৃত সম্পত্তির তফসিল, জেলা, উপজেলা, ইউনিয়ন ভূমি অফিসের নাম, মৌজার নাম এবং জিএল নাম্বার। তারপর হচ্ছে এখানে হচ্ছে আরওআর অর্থাৎ খতিয়ান, আরওআর সাবেক খতিয়ান, বিআরএস, আরএস খতিয়ান, বিআরএস, এখানে হচ্ছে খারিজ নামজারি খতিয়ান। তারপর হচ্ছে আরওআর দাগ, এখানে দাগের ঘরে আরওআর দাগ, এখানে বিআরএস, আরএস একই দাগ, দাগ নাম্বার, জমির শ্রেণী আমি এখানে একটি ঘরে একটি দাগের ঘর তৈরি করেছি। তারপর এখানে হচ্ছে ওই দাগে এই দাগে মোট জমির পরিমাণ কতটুকু আছে এবং সেখান থেকে পাওয়ারকৃত সম্পত্তি কতটুকু এখানেও সেই পরিমাণটুকু বসিয়ে দিতে হবে। অর্থাৎ মোট জমি হইতে পাওয়ারকৃত ভূমির পরিমাণ এই জায়গায় বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে মোয়াজি অর্থাৎ পাওয়ারকৃত সম্পত্তিটা এখানে কথায় লিখে দিতে হবে। তারপর হচ্ছে জমিটির চৌহদ্দি, সম্পত্তির চৌহদ্দির বিবরণ হচ্ছে এখানে দাগ নাম্বার দিয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কি আসছে তা দিতে হবে এবং ৯ নম্বর হচ্ছে হস্তান্তরিত পাওয়ারকৃত সম্পত্তির পরিমাণ অঙ্কে ও কথায় এখানে সম্পত্তির পরিমাণটি অঙ্কে এবং কথায় লিখে দিতে হবে। ১০ নম্বর হচ্ছে পাওয়ারকৃত সম্পত্তির বাবদ ঋণের পরিমাণ যদি ঋণ নিয়ে থাকেন তাহলে সেই কত টাকা ঋণ নিয়েছেন তার পরিমাণ অঙ্কে ও কথায় লিখে দিতে হবে। তারপর হচ্ছে নকশা, এখানে সম্পত্তিটির নকশা এটি হাতে আঁকিয়ে এবং পাওয়ারকৃত সম্পত্তিটুকু মার্কার কালি দ্বারা চিহ্নিত করে দিতে হবে। তারপর হচ্ছে কৈফিয়ত যদি থাকে দলিলে আলাদা কোনো কৈফিয়ত থাকে। তারপর হচ্ছে ১৩ নম্বর, এখানে পাওয়ার দাতার স্বাক্ষর থাকবে এবং এই পাশে থাকবে
পাওয়ার গ্রহীতার স্বাক্ষর ডান পাশে। তারপর ১৪ নম্বর হচ্ছে সাক্ষী। ২ জন সাক্ষী থাকবে ক, খ। সাক্ষীজনের নাম, ঠিকানা, উপজেলা। তারপর হচ্ছে শনাক্তকারী এবং দুজনের পক্ষে যিনি পরিচিত, একজন শনাক্তকারী অর্থাৎ পরিচিত দুজনকে শনাক্ত করতে পারবেন। এরকম একজন পরিচিত ব্যক্তি স্বাক্ষর থাকবে, সাথে থাকবে। তারপর হচ্ছে উম হস্তান্তরিত সম্পত্তির সঠিক পরিচয় বাজার মূল্য অনুপাতে নিম্ন স্বাক্ষরকারী অত্র দলিলের মুসাফিদিকারী দলিলটি প্রথম পর্যায়ে লিখিত, যাই হোক। তারপর যে এইটি আপনারা একজন উকিলের মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পন্ন করে নিতে পারবেন, অথবা একজন সনদপ্রাপ্ত দলিল লেখকের মাধ্যমেও দলিলটি সম্পাদন করে আপনারা সাব রেজিস্ট্রি অফিসে আপনার উপজেলাধীন সাব রেজিস্ট্রি অফিসে এটি রেজিস্ট্রি করে নেবেন। তো এখানে আমি দলিল লেখকের নাম করে রেখেছি। আপনারা এখানে চাইলে যিনি উকিলের মাধ্যমে করবেন তাহলে তার পরিপূর্ণ ঠিকানা থাকবে। অবশেষে তারপর হচ্ছে এখানে হলফনামা। এখানে এই যে পাওয়ার দাতার হলফনামা থাকবে, নাম, ঠিকানা সেম, জাতীয় পরিচয়পত্র, হলফনামা, ৩ ফর্দ, বর্তমানে ৩টি ৳১০০ পাতায় হলফনামার এগুলো কাহিনী লেখা থাকবে। এখানে হলফনামা, ৩ ফর্দ, অবশেষে সাব রেজিস্ট্রারের পদবি, সিলসহ এভাবে একটি পরিপূর্ণ পাওয়ার অফ অ্যাটর্নি সুন্দর ফরম্যাট তৈরি করে নেবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন।